আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাফিয়া গার্ল গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না ঈশিতার এইরূপ ভয়ঙ্কর আচরণ দেখে। মাথা যেন গোলক ধাঁধার মতো ঘুরপাক খাচ্ছে। আল্লাহ, শেষমেশ কিনা ঈশিতাও তার ভয়ঙ্কর রূপ নিয়ে নিল। এত বড় ধোকা যেন পৃথিবীতে এই প্রথমবার কেউ আমাকে দিল। চুপচাপ মাটির উপরে শুয়ে আছি চোখ মুখ বন্ধ করে। অন্যদিকে পালোমা আর তার দলের ছেলেপিলে মিলে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া এবং তার সহপাঠীদের বেধরম মার মারছে। রক্তের নহর কাকে বলে সেটা যেন কেউ ফরেস্টের মাঠে আসলেই বুঝতে পারবে। মাফিয়া দুইজনকে নিলয় আটকে রেখেছে, বাকি সব কয়টাকে মেরে জমের বাড়ি পৌঁছে দিয়েছে আকাশের ছেলেপিলে। হঠাৎই নিলয়ের চোখ পড়লো আকাশকে। সে দৌড়ে আকাশের কাছে যায়। নিলয় বলল, ভাই আপনার কি হয়েছে? আর মাফিয়া গাল কোথায়? মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। চুপচাপ মাটির উপরে শুয়ে আছি, চোখের কিনারা বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। আমি যতই হিংস্র হই না কেন, কিন্তু আমার ভিতরে একটা মন আছে, আর সেই মন নিয়ে ঈশিতা খেলা করেছে। তাই নিজেকে আর শান্ত রাখতে পারছিলাম না। নিলয় বলল, ভাই আপনি কথা বলছেন না কেন? আমি বললাম, কিছু হয়নি, দেখি আমাকে ধরে আগে উঠা, হাতে চোট লেগেছে আমার। নিলয় আকাশের কথা শুনে তাড়াতাড়ি করে তাকে ধরে উঠাই। নিলয় বলল, ভাই মাফিয়া গাল কি আপনার কিছু করেছে নাকি? আর তাকেও তো দেখতে পারছি না। তাদের সব কয়টা তো মৃত্যুর চৌকাট পেরিয়ে বহু আগেই পৌঁছে গেছে, কিন্তু মাফিয়া গাল কোথায়? আমি বললাম, সে পালিয়ে গেছে। নিলয় বলল, ভাই কি বলেন এইসব? আপনার সামনে থেকে পালালো কি করে? তার তো এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো স্কোপ ছিল না, চারদিকেই তো আমাদের ছেলেপিলে। আমি বললাম, হ্যাঁ সেটা আমিও জানি যে চারিদিকে আমার ছেলেপিলে, কিন্তু সে তারপরও পালিয়েছে। কারণ আমার বুকের মধ্যে যেই মানুষটার বসবাস, সেই মানুষটাই আমার সাথে কালপিটগিরি করেছে, তাই মাফিয়া গাল পালিয়েছে। তবে আমি তাকে চাইলেই ধরতে পারতাম, কিন্তু তখন আমার হচ্ছিল না, সাদমার মধ্যে চলে গিয়েছিলাম আমি, তাই সেই সুযোগে হারামিটা পালিয়েছে। নিলয় বলল, ভাই আপনি টেনশন করিয়েন না, একবার যখন খেলা শুরু হয়ে গেছে তাহলে সেটা আর থামবে না। আর মাফিয়া গাল পালিয়ে থাকবে কোথায়? জাহান্নামের গর্ত থেকে হলেও তাকে গিয়ে খুঁজে বের করে আনবো। আমি বললাম, না এবার আর তোদের কারোর দরকার নেই, কারণ খেলাটা এবার আমার পার্সোনাল। আমার কলিজায় বসা মানুষটা যখন আমার সাথে হারামিপনা করেছে, তাহলে সর্বশেষ খেলাটা আমি নিজেই খেলে দিব। নিলয় বলল, আচ্ছা ভাই, কিন্তু এদেরকে কি করবেন যাদের আমরা আটকে রেখেছি? আমি বললাম, মেরে ফেল সব কয়টাকে, আর আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াগুলোকে মেরে আদমারা করে ফেল, যাতে করে ভবিষ্যতে আর কোনোদিন এইসব করতে না পারে। শুধু এইসব না, নিজের হাত পা নিয়ে সচ্ছল ভাবে যেন কোনোদিন কোনো কিছু করতে না পারে। নিলয় বলল, আচ্ছা ভাই। আমি পালোমাদের চলে যেতে বললাম নিজের স্থানে, আর নিলয়রা বাকিদের কাম তামাম করে রাতে বাড়ি ফিরবে। এইদিকে আমি বাড়ি চলে এসেছি গাড়ি নিয়ে। মনের ভিতরে খালি অশান্তি বিরাজ করছে। মাফিয়া গাল তাহলে ঠিকই বলেছিল যে আমার জন্য একটা ঝাটকা রেডি করে রেখেছে সে, যেটা আমি মাঠে গেলেই দেখতে পারবো। তবে সত্যি এত বড় ঝাটকার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। ভিতরে ভিতরে ঘৃণাও লাগছে যে একে একে দুইবার আমি মানুষ চিনতে ভুল করলাম। এত পাওয়ার, এত ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আমি মানুষ চিনতে ভুল করি, তাহলে এর চাইতে ঘৃণার আর কি হতে পারে? ঘৃণার সাথে সাথে যেন ভিতরে আগুনও জ্বলছিল। মাফিয়া গাল আর ঋষিতা, এবার আর তোদের আমি ছাড়বো না। কুকুরের মৃত্যু কাকে বলে সেটা তোরা দেখতে পারবি। আজ তোরা শান্ত পশুটাকে পুরোপুরি অশান্ত করে দিয়েছিস। এইসব নিয়ে ভাবছিলাম, ঠিক সেই সময়ই আন্ডারওয়ার্ল্ডের সবচাইতে বড় মাফিয়ার ফোন আসে। আগুন, তুই ক্লাইমার আর ফ্ল্যাটিনকে আটক করেছিস কেন? আমি বললাম, ওরা আমার ক্ষতি করতে চেয়েছে তাই আটক করেছিস। তিনি বললেন, নিজের ভালো চাস তো ওদের ছেড়ে দে। মেজাজ এমনি খারাপ। এটা শুনে আরো খারাপ হয়ে গেল। আব্বে কুত্তে কি औलाद जो उखड़ना है उखड़ ले, वो लोग तो मर गया, साथ में तू भी मरेगी, कुछ बोलने के लिए आएगे तो साला गिरगिट की औलाद বলে মুখের উপর ফোনটা রেখে দিলাম। ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, সারা শরীর যেন থরথর করে কাঁপছে। নিজের কন্ডিশন দেখে বুঝতে বাকি রইল না যে আমার রক্তের নেশা উঠেছে। এই শরীর মাফিয়া গাল আর প্রতারক ঈশিতার রক্ত খাওয়া ছাড়া শান্ত হবে না। খোদার কসম, 24 ঘন্টার মধ্যে মাফিয়া গাল তোর শরীরের সমস্ত রক্ত আমি চুষে খাবো, সাথে ভালোবাসার নামে ছলনাময়ী প্রতারকটাও। রেডি থাক তোরা। ভিতরে এতটাই আগুন জ্বলছিল যে তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে গেলাম মাফিয়া গালের খোঁজ করতে। সমস্ত অলিগলি রাস্তাঘাট খোঁজ করা শেষ, কিন্তু মাফিয়া গালের কোনো হদিশই পেলাম না। এভাবেই সারা রাত পার করে দিলাম। সকালবেলা বাড়ি ফিরে এসেছি ক্লান্ত অবস্থায়। তাদের দুটোর একটাকেও খুঁজে পাইনি। হারামিগুলো কোন গর্তে গিয়ে লুকিয়েছে কে জানে। তবে যেখানেই যাই, এবার পাক্কা তোরা মরবি। শরীর যেন পুরো ছেড়ে দিয়েছে। তার উপর গতকাল রাতে কিছুই খাইনি, না আগে কিছু খেয়ে নি,
ফ্রিজ থেকে নাস্তা বের করে গরম করলাম। আগে খেয়ে নি, পরে আবার কাজে নামবো। নাস্তা সামনে নিয়ে যেই না লোকমা দিব তখনই আবার ফোনটা বেজে উঠলো। নাস্তা রেখে ফোনটা রিসিভ করলাম। আগুন ভাই, আমি আর্মির সিনিয়র কমান্ডার বলতেছি। আমি বললাম, হ্যাঁ স্যার বলুন। স্যার বলল, ভাই গতকাল নাকি আন্ডারওয়ার্ল্ডের দুজনকে আমাদের দেশের কারাদানি মেরেছে, তাই আন্ডারওয়ার্ল্ড থেকে বিশাল একটা ফোর্স দেশে পাঠিয়েছে যাতে করে আমাদের পুরো দেশকে বরবাদ করতে পারে। আমি বললাম, স্যার আমি মেরেছি তাদের, আর আপনি কোনো টেনশন করিয়েন না। যত বড় মাফিয়া হবে হোক, আমি সব কয়টাকে দেখে নিব, আপনি নিশ্চিন্তে থাকেন। আজ রাতের আগেই সব কয়টার খেল খতম। স্যার বলল, ওকে ভাই। আর্মির অফিসারের সাথে কথা শেষ করে নিলয়কে ফোন দিলাম। নিলয় বলল, হ্যাঁ ভাই বলেন। আমি বললাম, আমি কি বলি সেটা আগে মন দিয়ে শোন। আন্ডারওয়ার্ল্ডের হাসনাদ, যে সবচাইতে খাতারনাক মাফিয়া, সে নাকি দেশে লোকজন পাঠিয়েছে আমাদেরকে মারার জন্য আর দেশকে বরবাদ করার জন্য। তো কি করতে হবে বুঝেছিস তো? নিলয় বলল, হ্যাঁ ভাই আমি বুঝে গেছি। আমি পালামাদের নিয়ে ওদের কাম তামাম করব। আজ মাগরিবের আগেই সব কয়টার লাশ পড়বে, আর আপনি আপনার মতো নিশ্চিন্তে কাজ করে যান। আমি বললাম, হ্যাঁ আমার মিশন খালি একটাই, সেটা হলো মাফিয়া গাল আর আমার কলিজায় জায়গা করে নেওয়া রক্ত চোষাটার। নিলয় বলল, আচ্ছা ভাই। তারপর কথা শেষ করে নাস্তা করে নিলাম। পরে আবারও খোঁজে বের হয়ে গেলাম হায়না দুটোর। কিন্তু গতকাল তো সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু তাদের হদিশই পেলাম না। কোথায় গিয়ে লুকিয়েছে তারা কে জানে। তাদের খোঁজ এখন কোথা থেকে বের করব আমি? মাথায় যেন কিছুই কাজ করছে না। হঠাৎই মাথায় এলো ঈশিতার আম্মুর কথা। হ্যাঁ, তিনাকে ফোন দিলে হয়তো কিছু একটা জানা যাবে। সাথে সাথে ফোন লাগালাম। আন্টি বলল, হ্যাঁ বাবা বলো। আমি বললাম, আন্টি ঈশিতা কোথায়? আন্টি বলল, কেন সে তো শহরে, তুমি না তাকে শহরে নিয়ে গেলে? আমি বললাম, নিয়ে এসেছি ঠিক, কিন্তু সে যে এত বড় গিরগিট সেটা আপনি লোকালেন কেন? আন্টি বলল, মানে কি বলছো বাবা তুমি এইসব? আমি বললাম, সত্যি করে বলেন ঈশিতাকে। আন্টি বলল, বাবা তোমার মাথা কি সত্যি খারাপ হয়ে গেল নাকি? ঈশিতা কে মানে? সে আমার মেয়ে, আর তোমার বউ হবে কিছুদিন পর। আমি বললাম, আমার বউ না, তাকে মেরে আমি রক্ত পান করব, এ কথা বলে দিলাম। আপনি সত্যি বলেছিলেন যে দূষিত শহরটা আপনার মেয়েকে কেড়ে নিবে, এখন সেটাই হবে। আপনার মেয়ে আমার হাতেই মারা পড়বে। জমের বাড়ি পৌঁছে দিব ঈশিতাকে আমি। রাখলাম ফোন। তারপর ধুম করে ফোনটা কেটে দিলাম। কামিনার বাচ্চা, আমার সাথে ধোকাদারি তোর 12টা যদি আমি না বাজিয়েছি। তারপর আবারও লেগে গেলাম ঈশিতার খোঁজে, কিন্তু কোনো মতেই তাকে খুঁজে পেলাম না। মাগরিব হতে চললো, তাই নিরাশ হয়ে বাসায় ফিরে আসলাম। 24 ঘন্টা হতে আর কয়েকটা ঘন্টা বাকি মাত্র। এমন কোনো জায়গা নেই যে ঈশিতাকে খুঁজিনি আমি, কিন্তু সে পুরো হাওয়া হয়ে গিয়েছে একদম। মাথায় যেন কোনো কিছুই কাজ করছিল না। কপালে হাত দিয়ে সোফার উপর বসে আছি। ঠিক সেই সময় অচেনা একটা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমি ঈশিতা। আমি বললাম, বেঈমানের বাচ্চা, কোথায় তুই? তুই আমার সাথে এত বড় গেমটা কি করে খেললি? আর মাফিয়া গাল কোথায়? ঈশিতা বলল, আকাশ ভালো করে কথা বলো, আর মাফিয়া গালের খেল খতম। আমি বললাম, মানে কি? ঈশিতা বলল, মানে হলো মাফিয়া গাল শেষ। আমি বললাম, তাহলে তুমি কে? আমি বললাম, ধরে নাও মাফিয়া গালের থেকেও ভয়ঙ্কর কোনো হায়না আমি। ঈশিতার কথা শুনে ভিতরটা মোচড় দিয়ে উঠল। তুই যেই হবি না কেন, বেঈমানের বাচ্চা, মরণটা তোর আমার হাতেই লেখা আছে। ঈশিতা বলল, আকাশ না জেনে এতটা হাইপার হইও না, আমি কোনো বেঈমানের বাচ্চা নই। এখন হয়তো রাগের মাথায় আমায় মারতে চাইছো, কিন্তু এর পেছনে সত্য জানলে হয়তো তুমি নিজেই আমাকে বুকে টেনে নিবে। আমি বললাম, কিসের সত্য? ঈশিতা বলল, তাহলে শোনো, আমি মাফিয়া গালকে বাঁচিয়েছি এজন্যই যাতে করে তার সাথে আমি বোঝাপড়া করতে পারি। আমি বললাম, কিসের বোঝাপড়া আর কিসের সম্পর্ক তার সাথে তোমার, যার জন্য তুমি আমার পিঠ পিছে ছুরি মারলে? ঈশিতা বলল, আকাশ প্লিজ শান্ত হও, আগে আমার পুরো কথাটা শোনো, তারপর না হয় যা করার করিও আমার সাথে। আকাশ, আমি সরি তোমার কাছে যে আমি তোমার পিঠ পিছনে ছুরি মেরেছি, কিন্তু বিশ্বাস করো আমার মাঝে এতটা হিংস্রতা জন্ম নিয়েছিল যা তোমাকে বোঝাতে পারবো না। আমি বললাম, ঈশিতা কিসের এত হিংস্রতা তোমার মাঝে? ঈশিতা বলল, আকাশ তুমি জানো না, মাফিয়া গালকে আমি আমার সমস্ত ডিটেলস দিয়েছিলাম, কারণ সে একদিন আমার কাছে আসে, তারপর সে আমার কাছে সাহায্য চায় যে আমার সম্পর্কে বিস্তারিত বললে সে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিবে, আর তারও কাজ হয়ে যাবে। আগুনের সাথে দেখা পেয়ে যাবে সে আমার ক্যারেক্টারের ধারণা করে। এইদিকে আমিও আমার ভাইয়ের প্রতিশোধ নিতে পারবো।
কিন্তু আমি তাকে জিজ্ঞেস করি যে আমার নাম কেন সে ব্যবহার করতে চায়। তখন সে আমায় বলে আগুন নাকি আমাদের কলেজেই পড়তো, আর তাছাড়া তার জীবনের একটাই লক্ষ্য যে সে আগুনের সাথে দেখা করবে। তাই আমিও আর না করি না, তাকে সমস্ত তথ্য দিয়ে দিই। কিন্তু পরে জানতে পারলাম সে আমার নাম ব্যবহার করে আগুনকে মারতে চায়। তখনই মাথার টনক নড়ে উঠলো, কিন্তু তাও আমি তাকে কিছু বলিনি, কারণ সে আমার নামটাই ব্যবহার করেছে আর আমার ছদ্মবেশ নিয়ে আগুনকে মারতে চেয়েছে। কিন্তু সেই দিন তুমি যখন আমার বাসায় গিয়ে নিজের আসল পরিচয় দিলে, তখন যেন মাথার রক্ত উঠে যায়। সে আমার কলিজাকে মারতে চেয়েছিল, যে কিনা আমার জীবনের সাথী। তখনই ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়ে নিই আমি যে মাফিয়া গাল তোমার কিছু করার আগে আমি তাকে মেরে ফেলবো। তবে যদিও আমি জানতাম যে তোমার কিছু সে করতে পারবে না, কিন্তু তবুও সে আমার কলিজার দিকে নজর দিয়েছে। তাকে চেষ্টা করে কিভাবে শান্ত থাকি আমি, তাই তার খোঁজ করতে থাকি। পরক্ষণই তার খোঁজ পেয়ে যাই, কিন্তু পরে এসে দেখি সে তোমার সাথে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। আমি জানি যে তুমি তার যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমার মনের আক্ষেপ তো আমি মিটাবই। তাই আমি তাকে সেখান থেকে তুলে নিয়ে আসি আর আমার ক্ষোভ আমি পূরণ করি। ঈশিতার কথা শুনে চোখ জোড়া যেন কপালে উঠে গেল আমার। হাই আল্লাহ, ঈশিতা এটা কি বলছে? ঈশিতার ভিতরে ভিতরে এত কিছু চলছিল, অথচ আমি জানি না ঈশিতা মাফিয়া গাল কই এখন। ঈশিতা বলল তাকে মেরে আমি আত্মরা করে রেখেছি, আমার ক্ষোভ আমি উঠিয়ে নিয়েছি, এবার তোমার যা ইচ্ছা হয় করো এসে। আমি বললাম কোথায় আছো তুমি এখন? ঈশিতা বলল আমার ক্লাসমেটের ফ্ল্যাটে। আমি বললাম আচ্ছা আমি আসছি। তাড়াতাড়ি ফোন রেখে দিয়ে ঈশিতার ক্লাসমেটের ফ্ল্যাটে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ঈশিতা ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখে মাথা নিচু করে রেখেছে, ইচ্ছে করছে ঠাসিয়ে দুটা থাপ্পড় লাগিয়ে দিতে, কিন্তু নিজেকে সংযত করে রাখলাম। আর তাছাড়া সে ভয়ে নিজেকে গুটিয়ে রেখেছে, তাই আর কিছুই বললাম না। ঈশিতা মাফিয়া গাল কোথায়? ঈশিতা বলল ভিতরের রুমে বেঁধে রেখেছি। আমি তাড়াতাড়ি ভিতরের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ঈশিতা মাফিয়া গালকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, তার নাক মুখ দিয়ে ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। মাফিয়া গালের অবস্থা দেখে জানো নিজেই আতঙ্কিত হয়ে গেলাম। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে ঈশিতা তাকে সত্যি বেধড়ক মার মেরেছে। ঈশিতা সে কি মরে টরে গেছে নাকি? ঈশিতা বলল না মরেনি, তবে মার খেয়ে বেহুশ হয়ে গিয়েছে। আমি বললাম আচ্ছা যাও, জগে করে পানি নিয়ে এসো। ঈশিতা আমার কথা মতো জগ ভরে পানি নিয়ে আসলো। আমি সেটা হাতে নিয়ে মাফিয়া গালের মুখের উপর ছুঁড়ে মারলাম। কিছুক্ষণ পর তার গান ফিরে আসলো। কিরে জানোয়ারের বাচ্চা, এখন তোর কেমন লাগছে? মাফিয়া গাল বলল আগুন তুই মরবি। আমি বললাম এই এই না না না, এই চিন্তা ভুলেও করিস না। আমাকে মারতে চেয়েছিস দেখে আমার বউ এই তোর হাল খারাপ করে দিয়েছে। একবার ভাব, তাহলে যদি আমি তোকে কিছু করি তাহলে তোর হাল কেমন হবে? মাফিয়া গাল বলল আমার কিছুই করতে পারবি না তোরা, বরং তোদের দুটোকে আমি শেষ করব। আমি বললাম তুই আগে জীবিত থাকিস কিনা সেটা দেখ। ঈশিতা পারলে আমাকে একটা ব্লেড আর রেজার এনে দাও তো। ঈশিতা বলল আচ্ছা আমি খুঁজে এনে দিচ্ছি। আজকে মাফিয়া গালের অবস্থা আমি খারাপ করে দিব। অনেক উড়েছিস, এইবার খেলা একদম শেষ। ঈশিতা বলল আকাশ এই নাও তোমার জিনিস। আমি বললাম হ্যাঁ দাও। ঈশিতার হাত থেকে ব্লেড আর রেজারটা নিয়ে মাফিয়া গালকে পুরো নেড়া করে দিলাম। মাফিয়া গাল বলল আগুন তুই কিন্তু কাজটা ভালো করলি না। একবার খালি আমি এখান থেকে ছাড়া পাই, তারপর তোদের দুটোকে আমি জীবিত দাফন করে দিব। আমি বললাম হারামির বাচ্চা, এখনো দেখি অনেক বড় বড় কথা বলছিস। এত বড় একটা দানবকে চোখের সামনে দেখে এখনো তোর ভয় কমছে না? মাফিয়া গাল বলল আমি ভয় পাই না, তোরা ভয় পাবি, কারণ আমার কিছুই করতে পারবি না তোরা। আমি ওমর, আমার মরণ নেই। আমি বললাম ঈশিতা কাল নাগিনীতে আর মাথা খারাপ হয়ে গেছে, ওকে কি করা যায় বলো তো? ঈশিতা বলল আমি কিচ্ছু জানি না, তুমি কি করবে করো। আমি বললাম কিরে কি করব বল তোর সাথে? মাফিয়া গাল বলল আমায় ছেড়ে দে, তাহলে তোদের জীবনও বেঁচে যাবে। না হয় তোর ছেলেদের যেভাবে মেরেছিলাম শরীর থেকে মস্তিষ্ক আলাদা করে সেভাবেই তোদেরকে মারবো। মাফিয়া গালের কথা শুনে তৎক্ষণাৎ মনে হয়ে গেল আমার দলের সেই দুটো ছেলের কথা, যাদেরকে হায়নার বাচ্চাটা বিভৎসভাবে মেরেছিল। না, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। লাশ দুটোকে ধরে শপথ করেছিলাম যে ওদের চাইতে ভয়ঙ্কর মৃত্যু আমি মাফিয়া গালকে দিব। সাথে সাথে কোমর থেকে চাইনিজ কুড়ালটা বের করে মাফিয়া গালের গলার মধ্যে পোস্ট দিয়ে দিলাম। মাফিয়া গাল গরুর মতো ধরপড় করছে মাটির উপরে শুয়ে শুয়ে। এইদিকে ঈশিতা ভয় পেয়ে যায়, সে সাথে সাথে খপ করে আমাকে জড়িয়ে ধরে। ঈশিতা বলল আকাশ আমার খুব ভয় করছে, দেখো না মেয়েটা কেমন ধরপড় করছে জবাই করা গরুর মতো।
আমি বললাম কলিজা ভয় পেও না, চিরনিদ্রায় পাঠিয়ে দিয়েছি ওকে, আর ধরফর করা এখনই থেমে যাবে। ওয়েট, শেষ খেলাটা খেলে দিই। তারপর কোমরের আশেপাশে থেকে মেশিনটা বের করে হাতে নিলাম। তারপর সেটা খুলে সব কয়টা গুলির বুলেট মাফিয়া গালের মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। সে মিনিটের মধ্যেই সেখানেই দম ছেড়ে দিল। কেমন যেন ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে মাফিয়া গালের লাশ আমার দিকে। তবে কেমন যেন খারাপ লাগছে নিজের ভিতরে। এই জীবনের প্রথম কোনো মেয়েকে মেরেছি আমি, কিন্তু এছাড়া কিছুই করার ছিল না আমার কাছে। তারপর মাফিয়া গালের চোখ দুটো নিজের হাতে দিয়ে বন্ধ করে দিলাম। মাফিয়া গাল, ভালো থাকিস পরপারে। ঈশিতা বলল, আকাশ প্লিজ এখান থেকে চলো, আমার খুব ভয় করছে। আমি বললাম হ্যাঁ যাব, তার আগে নিলয়কে ফোন করে বলে দিই। সাথে সাথে নিলয়কে ফোন দিলাম। নিলয়, কি অবস্থা ওই দিকের? নিলয় বলল, ভাই সব কয়টা শেষ, এক একটাকে কুপিয়ে কুপিয়ে মেরেছি। আমি বললাম হ্যাঁ ভালো করেছিস। আচ্ছা শোন, এইদিকে মাফিয়া গালের খেল খতম। তোরা এসে তার লাশটাকে চৌরাস্তার মোড়ে ব্যানারে লটকে রেখে দিয়াই, সাথে একটা কাগজ লিখে গলায় ঝুলিয়ে দিস যে এই ভয়ানক মৃত্যু আমার পাপের কারণ হয়েছে। তোমরা কেউ আর দ্বিতীয়বার আমার মতো ভুল করো না। নিলয় বলল, আচ্ছা ভাই। নিলয়ের সাথে কথা বলে ঈশিতাকে নিয়ে সোজা আমার বাসায় চলে আসলাম। ঈশিতা এখনো ভয়ে চুপচে আসে। বাসায় এনে ঈশিতার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। সে থাপ্পড়কে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বেয়াদব মেয়ে, তোর কত বড় সাহস যে তুই মাফিয়া গালকে মারতে গিয়েছিলি? সে যদি তোর কোনো ক্ষতি করে দিত? ঈশিতা বলল, আমার কলিজার দিকে কেন সে কুনজর দিবে? আমি বললাম, আমি কি দুনিয়াতে বেঁচে নেই যে আমার হয়ে তোর বদলা নিতে হবে? ঈশিতা বলল, বেশ করেছি, মেরেছি, আর কেউ এমন করলে তাকেও ধরে নিয়ে গিয়ে পিটাবো। তোমার দিকে কেউ নজর দিতে পারবে না। আমি বললাম, আরেকটা ঠাসিয়ে লাগিয়ে দিব বেয়াদব। আজকের পর যেন এইসব কিছু আর কোনোদিন না দেখি। কোনো কিছু করতে হলে আমি আছি, শোন নিজেকে আর এইসবে ভরাবে না কখনো। ঈশিতা বলল, আচ্ছা। আমি বললাম, আসো এবার বুকে আসো। ঈশিতা বলল, না আমি তোমার বুকে যাব না, একটু আগে মারছো তুমি আমাকে। আমি বললাম, এখন না আসলে কিন্তু আরেকটা লাগিয়ে দিব। এটা বলার সাথে সাথে সে আমার কাছে চলে আসে। ঈশিতা বলল, প্লিজ মারিও না, আমি আসছি। আমি বললাম, আমার লক্ষ্মী বউ। তারপর ঈশিতাকে এক টান দিয়ে নিজের বুকে নিয়ে নিলাম। অনেকটা সময় নিজের বুকের সাথে ঈশিতাকে জড়িয়ে ধরে রেখেছি। আচ্ছা শোনো, কাল সকালে আমরা বাড়ি যাব, তারপর সেখানে গিয়ে মা বাবাকে জানিয়ে আমরা বিয়ে করে নিব। ঈশিতা বলল, আচ্ছা। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে ঈশিতাকে নিয়ে বাড়িতে চলে গেলাম। এইদিকে শহরে মাফিয়া গালের লাশ দেখে পুরো তোলপাড় লেগে গেছে। চৌরাস্তার মোড়ে হাজার হাজার মানুষ জড়সড় হয়েছে মাফিয়া গালের লাশ দেখার জন্য। সমস্ত নিউজ চ্যানেলে একই খবর টেলিকাস্ট হচ্ছে যে টেরোরিস্ট মাফিয়া গালের ভয়াবহ মৃত্যু। কে বা কারা মেরেছে সেটার কোনো হদিশ পাওয়া যায়নি। তবে আশঙ্কা করা যাচ্ছে আগুনের হাতেই তার মৃত্যু হয়েছে, কারণ আগুন ছাড়া মাফিয়া গালকে দমানোর মতো কেউই নেই শহরে। আমরা শিওর মোটামুটি আগুনকে নিয়ে, তাই আমরা তার কাছে চিরকৃতজ্ঞ, কারণ সে দেশকে এমন হায়ানাদের হাত থেকে বাঁচিয়েছে। না হয়তো মাফিয়া গাল পুরো দেশকে ধ্বংস করে দিত। সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে যুক্ত হয়ে আমাদের দেশকে বরবাদ করতে এসেছিল। সে শুধু একাই নয়, তার সাথে আরো অনেক কয়জন লোক ছিল, যাদের লাশও গতকাল আর্মিরা উদ্ধার করে। আর্মিদের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে আগুন এবং তার পুরো টিম মিলে এদের শেষ করে দিয়েছে। এইসব নিউজ শুনে কেমন যেন খুশি লাগছে। যাক, হায়ানাকে দমন করতে পেরেছি। এই দিকে ঈশিতাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে সবাইকে ঈশিতার কথা জানালাম। সবাই তো বেশ খুশি আমার কথা শুনে। অন্যদিকে ঈশিতার মাকে ফোন করে সব বুঝিয়ে বলেছি, আর আমাদের বাসায় আসতে বলেছি। তিনিও সেই দিনই আমাদের বাসায় চলে আসে। তিনিও বেশ খুশি। সবার সম্মতি নিয়েই আগামী শুক্রবার আমাদের বিয়ের ডেট ফিক্সড হয়। দেখতে দেখতে শুক্রবার চলে আসে আর আমাদের বিয়ে হয়ে যায়। ঈশিতা আর আমি বাসর ঘরে বসে আছি। আমার তো আর তোর সইছে না ঈশিতাকে আদর করার জন্য। আমি কোনো কথা ছাড়াই হুট করে ঈশিতাকে জড়িয়ে ধরলাম, কিন্তু অবাক করার বিষয়, সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি বললাম, ঈশিতা কি হয়েছে? ঈশিতা বলল, ছড়ো তুমি আমার কাছ থেকে। আমি বললাম, সরবো কেন? তুমি তো আমার বউ, আমি তোমাকে আদর করব। ঈশিতা বলল, না আদর করতে দিব না আমি। আমি বললাম, কিন্তু কেন? ঈশিতা বলল, কারণ তুমি একটা গুন্ডা, আর তুমি যদি আমাকে আদর করো তাহলে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে হলে সেও এমন হবে। আমি বললাম, আরে এমন কিচ্ছু হবে না পাগলি, আর আমি গুন্ডা না, আমি ভালো মানুষ। ঈশিতা বলল, তোমাকে চিন্তার বাকি নেই আমার, চো আদর টাদর বাদ। আমি বললাম, প্লিজ এমন করে না, আমি আদর করব তোমাকে।
ঈশিতা বলল, তাহলে কথা দাও যে আমাদের ছেলে মেয়ে হলে তাকে তুমি ভালো মানুষ বানাবে। আমি বললাম, আচ্ছা যাও, কথা দিলাম, কিন্তু কোনো বাবা মাই তার ছেলে মেয়েকে খারাপ পথে যেতে দেয় না, আর আমিও তেমনটা করব না, তাদের ভালো মানুষ বানাবো। এবার তো কাছে যেতে দাও। ঈশিতা বলল, হ্যাঁ আসো। তারপর ঈশিতাকে জড়িয়ে ধরলাম, সেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তো এভরিওয়ান, সত্য দিয়ে বউকে কাছে টেনেছি। এখন আর কোনো কিছুই আপনাদেরকে বলবো না, কারণ জয় বাংলা কনসার্ট হবে এখন, সেই সব লোকে শুনলে মন্দ বলবে। তো যে যার মতো করে ভাবেন। আমি আমার বউকে আদর করি, ভবিষ্যতে কিছু হলে জানিয়ে দিব। এভাবেই শেষ হলো আরো একটি গল্পের কাহিনী। তো এভরিওয়ান, গল্পটি কেমন ছিল সবাই একটু কমেন্টে জানাবেন, আর নেক্সট গল্প কিরকম চাই তাও একটু কমেন্টে জানিয়ে দিয়েন। আর গল্পে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে তাহলে সবাই একটু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।